আমি একটু বুঝাই দেই। কোশ্চেন হচ্ছে মানে আমাদের কন্টেন্টগুলো আজকে নিয়ে কি নিয়ে আলোচনা করব। প্রোটন পজিটিভ, আমরা জানি, খুব ভালো করে খেয়াল করি, প্রোটন পজিটিভ চার্জ যুক্ত হওয়ার পরেও কেন নিউক্লিয়াস একত্র অবস্থান করে? আমরা জানি ইলেকট্রনগুলো কি দূরে দূরে অবস্থান করে, সেম চার্জ কি করে একে অপরকে বিকর্ষণ করে। এই সেম চার্জ হওয়ার সত্ত্বেও প্রোটন কেন নিউক্লিয়াসে একত্র অবস্থান করে, এটা হচ্ছে কোশ্চেন। প্রোটন পজিটিভ চার্জ যুক্ত হওয়ার পরও কেন নিউক্লিয়াসে একত্রে অবস্থান করে, যদিও কি সেম চার্জ বিকর্ষণ করে, কেন তারা দূরে সরে চলে যাচ্ছে না? এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হব, ঠিক আছে? এরকম বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে নিউটন ভার্সেস প্রোটন স্টেবিলিটি গ্রাফ পড়বো আমরা, ঠিক আছে? অর্থাৎ নিউটন আর প্রোটনের স্টেবিলিটির একটা গ্রাফ পড়বো আমরা। সেটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেইটা দিয়ে আমি বুঝতে পারবো একটা মৌল কেন তেজস্ক্রিয়তা দেখাবে। সবাই কি তেজস্ক্রিয়তা দেখায় না? একটা মৌল কেন তেজস্ক্রিয়তা দেখাবে বা কেন দেখাবে না, সেই প্রবলেমের সলভ আমরা আসলে এই গ্রাফ থেকে পাবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে, আমি এক্সট্রিমলি সরি, এখানে একটা জিনিস হবে নিউক্লিয়াস। আচ্ছা, এই নিউক্লিয়াসটা ভাইয়া, এই নিউক্লিয়াসের ক্ষয় যে জিনিসটা আমরা লিখবো হচ্ছে নিউক্লিয়াসের ক্ষয়, ঠিক আছে? সবাই একটু মন দিয়ে খেয়াল কর। দেখ, এই হচ্ছে নিউক্লিয়াসের ক্ষয়। আজকে টোটাল পড়াটা কি আলফা বিটা গামা নিয়ে, এটি তো সবাই বুঝতেছি। নিউক্লিয়াসের ক্ষয় আসলে কয় ভাবে হইতে পারে? আলফা কণা নিঃসরণের মাধ্যমে হইতে পারে, বিটা কণা নিঃসরণের মাধ্যমে হইতে পারে, আরেকটা হচ্ছে গামা কণা নিঃসরণের মাধ্যমে হইতে পারে। এই তিনটা ওয়েতে হইতে পারে। এবং এই আলফা কণা থেকে আমরা কি কি পড়বো? আলফা কণা আমরা পড়বো ভর ত্রুটি পড়বো, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি পড়বো। আরেকটা জিনিস পড়বো হচ্ছে কিভাবে আলফা কণার গতিশক্তি হিসাব করতে হয়। আলফা কণার গতিশক্তি কিভাবে হিসাব করা হয় সেটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, ওকে। বিটা কণা খুব ভালো করে খেয়াল কর। বিটা কণা হচ্ছে ভাইয়া, বিটা কণা হচ্ছে দুই টাইপের, দুই প্রকারের হয়। একটা হচ্ছে পজিটিভ বিটা কণা হয়, আরেকটা হচ্ছে নেগেটিভ বিটা কণা হয়। এই পজিটিভ বিটা কণাকে বলা হয় পজিট্রন, ঠিক আছে? আর নেগেটিভ বিটা কণাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন, ওকে? এই পজিটিভ বিটা কণা থেকে যে এক ধরনের কণা নিঃসৃত হয় বা রে নিঃসৃত হয় সেটা হচ্ছে নিউট্রিনো। তোরা হয়তো অলরেডি নিউক্লিয়াসে কি কি পরমাণু থাকে, সে মানে কি কি হচ্ছে কণা থাকে সেটা সম্বন্ধে অলরেডি অবগত আছিস। সেটা হচ্ছে নিউট্রিনো। আর এই বিটা ক্ষয় থেকে বের হবে হচ্ছে ভাই অ্যান্টি নিউট্রিনো। এই যে কথাগুলো বললাম ভাই, এই সবগুলো জিনিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন দুই প্রকার, একটা হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিউশন, ঠিক আছে? এইগুলো সবই মোটামুটি জানি। তো এই বেসিক কথাবার্তা প্লাস আমার এই লেকচারটা বেসিক কথাবার্তা নিয়ে হবে এই কারণে, যাতে ভাইয়া তুই হচ্ছে তোর ইন্টারমিডিয়েট লাইফটা পুরোপুরি সুন্দরভাবে কাটে। কেন? কারণ হচ্ছে তুই বেসিক যদি না জানিস, পরমাণু সম্বন্ধে যদি না জানিস, তাহলে আলটিমেটলি আগাইতে পারবি না, ওকে? সঠিক উত্তর হচ্ছে দুইটা, গ আর গ, এই দুইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এখন আমি তোমাকে একটু বলি, ওই যে বলছিলাম একটা কন্ডিশন তোমরা হয়তো জানো যে 83 অপেক্ষা বেশি পারমাণবিক সংখ্যা যারা আছে তারা সবাই কি হচ্ছে তেজস্ক্রিয়তা দেখায়। ভাই এটা একটা ভুল কথা, ঠিক আছে? এটা একটা আংশিক, মানে এটা পুরোপুরি সত্যি কথা না, ঠিক আছে? এটা হচ্ছে ভাষাগত ত্রুটি আছে। মানে হচ্ছে এটা একটা 83 পরে যারা আছে তারা তেজস্ক্রিয়তা দেখায়, এটা সত্যি। কিন্তু 83 নিচে যারা আছে ভাইয়া তারাও তেজস্ক্রিয়তা দেখাইতে পারে। এই জন্য আমরা বলছি যে কেন তেজস্ক্রিয়তা দেখাবে, কখন দেখাবে, সেটা গ্রাফ আমরা পড়বো, ঠিক আছে? সেটা গ্রাফ আমরা পড়বো। সো আসলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। চলো আসলে সঠিক উত্তর তাহলে কোনটা আমাদের? এই দুইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আশা করি বুঝতে পারছি যে আজকের কন্টেন্ট মোটামুটি কি নিয়ে আলোচনা করা হবে। তো আশা করি ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ তুই উপকৃত হবি, ঠিক আছে? এতটুকু বলতে পারি। এবং খুব ভেঙে ভেঙে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আর তোর ফ্রেন্ডসদের একটু মেনশন করে দে, আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দে। আচ্ছা, তো আজকের ক্লাসটা শুরু আমি ধরে নিছি, এখানে কেউ কিছু পারে না। সো আমি শুধু একমাত্র পারি, ঠিক আছে? তো আজকে আমি চাইবো তোদের শেখাইতে, এটাই ধরে নিছি। একদম বেসিক থেকে শুরু করবো, এটাই হচ্ছে মানে হচ্ছে আমি বেসিক থেকে পড়াবো। তো প্রথমে দেখবো হচ্ছে মৌলের প্রকাশ। মৌলের প্রকাশ। আরেকটা দেখবো হচ্ছে কণিকার প্রকাশ বা কণার প্রকাশ। মানে মৌলকে কিভাবে প্রকাশ করতে হয়, কণাকে কিভাবে প্রকাশ করতে হয়। মৌলকে কিভাবে প্রকাশ করতে হয় সবাই জানি মোটামুটি, ক্লাস 9-10 পড়া। এক্স, এই নিচে লিখতে হয় পারমাণবিক সংখ্যা, তাই না? যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, তবে সবাই জানিস। আর এ হচ্ছে ভর সংখ্যা। হিয়ার জেড ইজ ইকাল টু
পারমাণু, এটা দেখানোর কারণ আছে, আমার লাগবে একটু পরে। পারমাণবিক সংখ্যা আর এ হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে। এইটা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, তাই না? পারমাণবিক সংখ্যা মানে কিন্তু প্রোটন সংখ্যা, আর এ মানে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে হচ্ছে নিউটন প্লাস প্রোটন সংখ্যা, তাই না? সবাই জানি। ওকে, এরপর জিনিসটা কণার প্রকাশটা আমরা কিভাবে করবো, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কণার প্রকাশটা কিভাবে করব? ওকে, তো তোমার কাছে ধরো কিছু কণা আমি নিলাম, কিছু কণা সম্বন্ধে আমি তোমাকে বলি, যেমন প্রোটন। তো প্রোটন কণিকাটা আসলে কিরকম দেখো। প্রোটন কণিকার ক্ষেত্রে তোমাকে স্ট্যান্ডার্ড করে দিচ্ছি, এইখানে লিখবো হচ্ছে আমরা চার্জ, নিচে লিখবো আমরা চার্জ, উপরে লিখবো ভর। খুব মন দিয়ে খেয়াল করিও, ঠিক আছে। উপরে লিখবো ভর, নিচে লিখবো হচ্ছে চার্জ, কার জন্য? কণার জন্য। আর মৌলের ক্ষেত্রে লিখবো নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা, উপরে লিখবো কি? ভর সংখ্যা। ভর আর হচ্ছে চার্জ, খেয়াল করো। দেখো প্রোটন, তার ক্ষেত্রে চার্জ হচ্ছে 1 আর ভর কত? 1। খেয়াল করো, এটা হচ্ছে প্রোটন। নিউটনের ক্ষেত্রে ভর হচ্ছে কত? হ্যাঁ, নিউটনের চার্জ কত? নিউটনের চার্জ 0, আমরা জানি নিউটনের চার্জ হচ্ছে 0। ভর কত? ভর হচ্ছে 1। ওকে, আমরা ইলেকট্রনের কথা যদি চলে আসি, ইলেকট্রনের ভাইয়া চার্জ হচ্ছে -1। ইলেকট্রনের চার্জ কত? -1। ভর কত ভাইয়া? ওর ভর আবার 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের নিউটন, লিখে দেবো কি? ইলেকট্রন। আচ্ছা, এই তিনটা আমরা সবাই জানি, লেখার দরকার নাই। তারপরে এগুলো দেখো, আমাদের লাগবে হচ্ছে ভাইয়া পজিট্রন। এগুলো আমি একটু লিখে দিই, কারণ এই জিনিসগুলো তোমাদের সাথে হয়তো পরিচিত কম। পজিট্রন, দেখো পজিট্রনের সংকেতটা কিরকম? পজিট্রনের সংকেত হচ্ছে দেখো +1 0, +1 0, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ। ঠিক এটার বিপরীত, ইলেকট্রনের অ্যান্টি যে পার্টিকেল আছে সেটাই হচ্ছে পজিট্রন। এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, আর এটা হচ্ছে আমাদের পজিট্রন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখবো হচ্ছে আমরা গামা কণা, গামা। ওকে, গামা কণাটার সাইন কি? গামা কণার সাইন হচ্ছে তার, সে পজিটিভও না নেগেটিভ না, সে হচ্ছে 0 আর ভর কত? 0, অর্থাৎ সে চার্জবিহীন এবং ভর কত? 0। আচ্ছা, তারপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নিউট্রিনো। নিউট্রিনোর সাইনটা কি? নিউট্রিনো, এই নিউট্রিনোর সাইনটা হচ্ছে ভাইয়া 0 0, তার ভরও 0, তার চার্জও 0, অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে। ওকে, অ্যান্টি নিউট্রিনোর সংকেতটা হচ্ছে 0 0। দেখো তার চার্জও হচ্ছে কত? অ্যান্টি নিউট্রিনোর চার্জও হচ্ছে 0, তার ভরও হচ্ছে 0। আচ্ছা, এখন বিটা পার্টিকেলটা অবশ্যই জানবা, আর আলফা সম্বন্ধে জানতে চাইবা, তাই না? আচ্ছা, বিটাটাও একটু বলে দিচ্ছি। বিটা খুব ভালো করে মন দিয়ে খেয়াল করো, বিটা হচ্ছে -1 0। দেখো তো ভাইয়া, -1 আর 0 আর কার সাথে মিল আছে? এই যে এর সাথে মিল আছে, তাই না? ইলেকট্রনের প্রবাহ মূলত বিটা কণার প্রবাহ, বাট বিটা কণার 2 টাইপের, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে পজিট্রন, 2 টাইপের, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বিটা। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে আলফা কণা। ওকে, এইটা তোমাকে একটু জানতে হবে। আলফা কণা সম্বন্ধে আমি ইন ডিটেলস বলবো, সমস্যা নাই। দেখো আলফা কণা একটু নিচে বলে দিই, আলফা। ওকে, আলফা কণাটা হচ্ছে ভাইয়া হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণাটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়ামের সংকেতটা কি? হিলিয়ামের সংকেত হচ্ছে 2 4, তাই না? এইখান থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায় তাহলে কি থাকবে? হিলিয়ামের 2টা প্রোটন, 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রন যদি চলে যায়, যে কণাটা আমার থাকবে পরে, সেইটাই হচ্ছে আমাদের কি? হিলিয়াম নিউক্লিয়াস। আর এই হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হয় হচ্ছে আলফা কণা। এই হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। যারা নোটটা করে নাও, অথবা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এতটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, দেন হচ্ছে আচ্ছা ওকে ভাই, একটু বড় করে লিখলে ভালো হয়, চোখে দেখা যায় না। আচ্ছা, এরপর থেকে হচ্ছে বড় করে লিখবো, ঠিক আছে। ওকে, তো ভাই এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নে। তো এর ভিতরে আশা করি কোনো কোশ্চেন নাই। তো আমরা ফার্স্ট একটু বেসিকটা ক্লিয়ার করে নিলাম, যাতে হচ্ছে আমরা এরপরের জিনিসগুলো আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো সবাই একটু বুঝতে পারছিস কিনা স্ক্রিনশট নিয়ে ফেল। আসলে আর একটু বড় লেখা উচিত, আমি বুঝতে পারতেছি, ঠিক আছে। তো আমি একবার সামারাইজ করে দিচ্ছি। এটা হচ্ছে প্রোটন 1 1, উপরে লাগবে হচ্ছে ভর, নিচে রাখবো হচ্ছে চার্জ 1 1। নিউটনের ক্ষেত্রে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 0। ওকে, উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে -1। এটা হচ্ছে ইলেকট্রনের জন্য।
পজিট্রনের জন্য কোনটা ভাইয়া? পজিট্রনের জন্য হচ্ছে উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে পজিটিভ 1 মানে +1। গামা হচ্ছে 0 0, নিউট্রনও হচ্ছে ভাইয়া এই যে ভি দ্বারা প্রকাশ করতে হয়, এটা হচ্ছে 0 0। অ্যান্টি নিউট্রনে কি ভি ভার দিয়ে প্রকাশ করতে হয় 0 0। আচ্ছা আলফা কণা হচ্ছে 2 4 হিলিয়াম, এটাকে আলফা কণার সংকেত, ঠিক আছে। আচ্ছা আমি একবার বলে দিছি, এরপর থেকে আরেকটু বড় করে লিখবো, ঠিক আছে। আমি তো একবার বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা পারলে একবার স্ক্রিনশট নিয়ে নে। ওকে, তো এই মৌলগুলো এগুলোর সম্বন্ধে জানলেই কিন্তু আমরা আগাতে পারবো, ঠিক আছে, কারণ টোটাল পড়াশোনাগুলো এগুলো নিয়েই। সো অ্যাডমিশন অনেক বেশি আসে, আর যারা 22 ব্যাচ আসিস তাদের জন্য আমি বলবো খুবই ইম্পর্টেন্ট, সবার জন্যই। আচ্ছা ওকে ভাইয়া, তো এখন আমরা দেখবো হচ্ছে কেন ওই প্রোটনগুলো একসাথে থাকে, ঠিক আছে, পরমাণুর মধ্যে। আমি তুমি একটু পরমাণুর সম্বন্ধে একটু বলি। আচ্ছা দেখো, তুমি জানো যে এখানে কি থাকে, কেন্দ্রে নিউট্রন থাকে আর প্রোটন থাকে। ধরো দুইটা নিউট্রন দুইটা প্রোটন আছে, বাইরে দিয়ে তো ইলেকট্রন আছে, ইলেকট্রন ঘোরাফেরা করে, তাই না, দুইটা ইলেকট্রন ঘোরাফেরা করে, বা একাধিক অনেক পরিমাণ ধরো প্রোটন আছে, অনেক পরিমাণ নিউট্রন আছে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এই যে ইলেকট্রনগুলো দূরে দূরে থাকতেছে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এই যে দেখো প্রোটন তো পজিটিভ চার্জ যুক্ত। ধরো সোডিয়ামের পরমাণুর কথা যদি বলি, সোডিয়াম, তাহলে এখানে 11টা পজিটিভ চার্জ, মাঝখানে আবার 11টা নিউট্রন, প্রোটন আছে হচ্ছে 11টা, তাই না, তারা আবার পজিটিভ চার্জ যুক্ত। প্রোটন 11টা, নিউট্রন কতগুলো ভাইয়া? নিউট্রন হচ্ছে 11টা, নিউট্রনও হচ্ছে 11টা, তার কিন্তু কি নাই, কোনো চার্জ নাই, সে চার্জবিহীন। আচ্ছা বাইরে ইলেকট্রনগুলো দূরে দূরে আসতেছে কারণ তারা সেম চার্জ। আচ্ছা ভাইয়া পজিটিভ প্রোটনগুলো কি সেম চার্জ না? ইয়েস, প্রোটনগুলো সেম চার্জ, কিন্তু তারপরেও কেন ওরা নিউক্লিয়াসে একসাথে থাকতেছে, কেন দূরে দূরে সরে চলে যাচ্ছে না কেন, ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা কিনা। কথা কিন্তু বুঝতে পারছো কি কোশ্চেনটা আমার? কি কোশ্চেনটা হচ্ছে 11টা পজিটিভ চার্জ নিউক্লিয়াসের মধ্যে কেন বসে আছে ভাই? কেন বসে থাকতে হবে? সেম চার্জ তো বিকর্ষণ করে দূরে চলে যায়, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু আগাতে পারবে না। খেয়াল করো, দেখো খুব মন দিয়ে খেয়াল করবা, কোশ্চেনটা তুমি অলরেডি হয়তো বুঝতে পারছো, না বোঝার কোনোই কারণ নাই। তাহলে আমি ধরলাম এখানে তোমার কাছে 3টা নিউট্রন আছে আর হচ্ছে 3টা প্রোটন আছে, লিথিয়াম পরমাণু, ঠিক আছে, 3টা নিউট্রন আছে 3টা প্রোটন আছে। খুব ভালো করে বুঝবা, দেখো এখানে দুই ধরনের শক্তি কাজ করে, দুই ধরনের বল কাজ করে। একটা বলের নাম হচ্ছে, আচ্ছা নিউক্লিয়ন কাকে বলে সবাই হয়তো জানি, তাই না, নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিয়ন, মানে নিউক্লিয়াসে যারা অবস্থান করে তাদেরকে বলা হয় নিউক্লিয়ন, অর্থাৎ প্রোটন আর নিউট্রনকে বলা হয় নিউক্লিয়ন। তাহলে দেখো নিউক্লিয়াসের কণাগুলো যে শক্তির কারণে একত্রে থাকে তাকে ওকে, কথা হচ্ছে নিউক্লিয়াসের কণাগুলো যে শক্তির কারণে একত্রে থাকে তাকে বলা হয় নিউক্লিয়ার বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে। আচ্ছা খুব ভালো করে খেয়াল করো, এই যে আমাদের নিউক্লিয়ন কে আছে, এই যে 3টা নিউট্রন 3টা প্রোটন আছে, এরা কি আসলে কি করে জানো? এই যে নিউট্রন আছে না, এই নিউট্রন এই প্রোটনকে আকর্ষণ করে, এই যে নিউটন সে নিউটনকে আকর্ষণ করে, ও ওকে আকর্ষণ করে, ওরা নিজেদের মধ্যে সবাইকে আকর্ষণ করে। প্রোটনের মধ্যে আকর্ষণ আছে, প্রোটন নিউটনকে আকর্ষণ করে, অর্থাৎ তারা এই করে সবাই নিজেদের মধ্যে আকর্ষণ করে। প্রোটন নিউটনকে করে, দেখো প্রোটন নিউটনকে আকর্ষণ করে, আবার নিউটনকে আকর্ষণ করে, প্রোটনকে আকর্ষণ করে। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের বল, এই বলের নাম হচ্ছে নিউক্লিয়ার বল, স্ট্রং নিউক্লিয়ার বল, ঠিক আছে। আচ্ছা এখন এর ভিতরে আরেকটা বল কিন্তু পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে রিপালসিভ ফোর্স
বা বিকর্ষণ বল। তুমি একটু বলে ফেলে তো বিকর্ষণ বল কে করবে? আসলে প্রোটন আর প্রোটন, সেও পজিটিভ চার্জ যুক্ত, ও পজিটিভ, ও পজিটিভ, এই পজিটিভ চার্জ যুক্ত কণাগুলো কি করবে আবার নিজেদের মধ্যে আবার বিকর্ষণও করবে। তাহলে দুই ধরনের ফোর্স পাওয়া যায়। একটা ফোর্স পাওয়া যাচ্ছে হচ্ছে নিউক্লিয়ার বল, নিউক্লিয়ার ফোর্স, আর একটা ফোর্স কি রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল, বিকর্ষণ বল। ঠিক আছে, বিকর্ষণ বল সেটা কে কে দেখায়? শুধুমাত্র প্রোটন আর প্রোটন দেখায়। ওকে, তাহলে এখন তারপরেও কেন একসাথে থাকে এটাই তো আমাদের কোশ্চেন। সেটার কারণটা হচ্ছে এই যে বিকর্ষণ বলটা, এইটা আসলে নিউক্লিয়ার বল অপেক্ষা কম হয়, অর্থাৎ এই নিউক্লিয়ার বল ইজ গ্রেটার দেন, অনেক বড়, অনেক ইজ গ্রেটার দেন বিকর্ষণ বল। ওকে, দেখো এই নিউক্লিয়ার বল যেটা আছে, যে আকর্ষণ বল, নিজেদের মধ্যে আকর্ষণ, নিউক্লিয়নগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা কি অনেক বেশি উচ্চমানের হয়, অর্থাৎ এই বিকর্ষণ বল অপেক্ষা কি হয় অনেক বেশি হয়ে যায়। প্রোটন প্রোটন যে বিকর্ষণ করবে সেই বিকর্ষণ অপেক্ষা এই নিউক্লিয়ার বলটা কি হয় অনেক বেশি পরিমাণে হয়ে যায়। এই জন্য আসলে তারা দূরে সরে যেতে চাইলেও তারা দূরে সরে যেতে পারে না। ঠিক আছে, এইখানে এখন একটা জিনিস আসবে হয়তো যে ভাইয়া প্রোটনের নিউটনের কাজটা কি? ভাইয়া নিউটন কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট এইখানে ফেলে। ঠিক আছে, অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। সেই নিউটনের কাজটা তোমাকে আমি বলে দিচ্ছি, খুব মন দিয়ে খেয়াল করবা, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। এই জিনিসটা আমাদের লাগবে একটু পরে, আমরা যখন গ্রাফ ড্র করব, আমরা যখন গ্রাফটা বুঝবো তখন কিন্তু লাগবে। ওকে, আচ্ছা দেখো নিউটনের কাজটা কি, দেখো ধরো প্রোটন প্রোটন নিউটন আর নিউটন আছে। এই নিউটনের কাজটা হচ্ছে ভাইয়া এই যে প্রোটন আছে, এই প্রোটনের মাঝখানে চলে আসা। প্রোটনের মাঝখানে এসে তারা কি করে? দেয়াল তৈরি করে। দেয়াল তৈরি করলে কি হবে ভাইয়া বলতো? অ্যাট্রাকশন তারা যে পরিমাণ করার কথা ছিল সেই পরিমাণ করতে পারবে না। ঠিক আছে, এবং এই ঘটনাটা খুব মন দিয়ে খেয়াল করো, এই ঘটনাটা 1 থেকে 20, এবং খুব মন দিয়ে বোঝার বিষয় এই জিনিসটা যে আমাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 এই পর্যন্ত তাদের রেশিও সবসময় সমান রাখে, অর্থাৎ প্রোটন যতগুলো থাকবে পরমাণুতে ঠিক ততগুলোই নিউট্রন রাখে। ঠিক আছে, খুব 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 ইম্পর্টেন্ট কথা। দেখেছে, প্রোটন যতগুলো থাকবে ঠিক ততগুলো নিউটন থাকবে, প্রোটন যতগুলো নিউটন ঠিক ততগুলো থাকবে, অর্থাৎ তাদের নিউটন আর প্রোটনের রেশিও কি হবে? 1 হবে। প্রোটন এবং নিউটনের রেশিওটা কত হবে? 1 হবে। খুব ভালো করে বুঝিও, এই জিনিসটা আমরা লাগবে। একটু আগে কিন্তু লিখছিলাম যে রেশিও। ঠিক আছে, প্রোটন আর নিউটনের রেশিও 1 থেকে যদি 20 পর্যন্ত হয়, খুব ভালো করে কথা বুঝিও, 1 থেকে 20 পর্যন্ত দেখা যায় যে তাদের এই যে এই নিউক্লিয়ার বলটা বিকর্ষণ বল অপেক্ষা বেশি হয় যদি কি থাকে 1 থেকে 20 পর্যন্ত হইলে এই 20টা নিউটনে চলে যায়। ধরো আমি বলতেছি কার্বনের কথা, কার্বনের হচ্ছে কত? 6। দেখো কার্বনের হচ্ছে C6। আমি এখানে একটু ভালো করে লিখি, এখানে আমি 12 লিখলাম না, আমি এখানে 6 লিখলাম। এর মানে বোঝাচ্ছি এখানে আসলে কি আছে? নিউট্রন আছে। 6টা প্রোটন 6টা নিউট্রনকে আমি প্রকাশ করলাম তোমাদের সুবিধার্থে বলার জন্য। দেখো, অথবা আমার সুবিধার্থে, 6টা নিউট্রন 6টা প্রোটন। অক্সিজেনের জন্য 8টা প্রোটন 8টা নিউট্রন, এরকম করে এরা 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্ত, ক্যালসিয়াম পর্যন্ত তারা কি রাখে বলতো? সমান রাখলেও, অর্থাৎ সমান অবস্থায় থাকলেও দেখা যায় যে নিউক্লিয়ার বল বিকর্ষণ বল অপেক্ষা কি হয়ে যায়? বেশি হয়ে যায়। ফলে তারা কি করতে পারে? স্টেবিলিটি অর্জন করতে পারে, পরমাণু নিউক্লিয়াসটা স্থির থাকতে পারে। কিন্তু যখনই দেখলাম, অবজারভেশন ইজ, যখনই দেখি যে আমরা 20-এর উপরে চলে গেছি, যখনই আমরা 20-এর অপেক্ষা উপরে চলে যাই, অর্থাৎ 21, 22, 23 পারমাণবিক সংখ্যাও চলে যায়, তখন দেখা গেছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো নিউটন রাখলে এই বিকর্ষণ বলটা কি হয়ে যায়? বেশি হয়ে যায়। তখন কিন্তু বিকর্ষণ বলটা কি হয়ে যায়? বেশি হয়ে যায়। এই জন্য আমাদের কি করতে হয়? এই জন্য দেখা গেছে যে নিউটনের সংখ্যা, তুমি খেয়াল করে দেখবা 20-এর পরে গিয়ে 21 থেকে শুরু করে দেখো, তারপরে নিউটনের সংখ্যা কি হয়ে যায়? একটু একটু করে বাড়তে থাকে। নিউটনের সংখ্যা একটু একটু করে বাড়তে থাকে। তখন আর নিউটন আর প্রোটন কি হয় না? সমান থাকে না।
ঠিক আছে, তখন দেখা যায় নিউটনের পরিমাণটা প্রোটন অপেক্ষা বাড়াই দিতে হয়। যদি বাড়ায় না দেই তাহলে কি হয়, এই যে বিকর্ষণ বলের মান অর্থাৎ প্রোটন আর প্রোটনের বিকর্ষণ বলটা কি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। ফলে নিউক্লিয়াস কি করতে পারে না, স্টেবিলিটি অর্জন করতে পারে না। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে এইটাই, 1 থেকে 20 পর্যন্ত নিউটন আর প্রোটন সংখ্যা রেশিও সমান থাকলে কি হইতে পারে, নিউটন আর প্রোটন সংখ্যা সমান থাকলেও তারা কি হইতে পারে, নিউক্লিয়ার বলটা বিকর্ষণ বল অপেক্ষা বেশি হইতে পারে। ঠিক আছে, কিন্তু 1 থেকে যখন আমি 20-এর উপরে চলে যাই তখনই আমাকে দেখা যায় যে যদি সমান সমান নেই তখন দেখা যায় বিকর্ষণ বলটা বেড়ে যায়। এই বিকর্ষণ বলটা হ্রাস করার জন্য হইলেও, নিউক্লিয়ার বলটা বাড়ানোর জন্য হইলেও এক্সট্রা করে আমাকে নিউটন লাগে। ঠিক আছে, এক্সট্রা করে আমাদের নিউটন রাখতে হয়। ওকে, একটু কমেন্টে ভাইয়ারা সবাই জানিয়ে দাও বুঝতে পারছো কিনা। হ্যাঁ, খান পিয়াস বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, মেঘাচ্ছন্ন জীবন বুঝতে পারছি, মাসুম খান বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, আচ্ছা, তার মানে এইটুকু মাথায় রাখলাম। তুমি একটু স্ক্যান্ডিনিয়ামের কথা বলো, দেখো স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাই না? তাহলে তার প্রোটন সংখ্যা কত থাকা উচিত, 21 না? দেখো তার ভর সংখ্যা কত জানো, 42। তাহলে 42 কেন, সরি 21 40 কত, 40 হচ্ছে 42, 42, 45, ভুল বলছি। তোমরা হয়তো সবাই জানো যে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21 কিন্তু ভর সংখ্যা হচ্ছে 45। তার মানে হচ্ছে তার আসলে 42 হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে কত, 45। এই যে দেখো, যখনই তুমি 21 থেকে শুরু করছো তখন থেকে শুরু হয়ে গেছে এই ঘটনাটা। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছে এতটুকু। তো এখন আমরা চলে যাব হচ্ছে সেই আমাদের গ্রাফটাতে, যে কেন একটা মৌল তেজস্ক্রিয়তা দেখাবে, কেন একটা মৌল তেজস্ক্রিয়তা দেখাবে, সেই গ্রাফটা দেখবো। সেটা হচ্ছে নিউটন প্রোটন রেশিও গ্রাফ বা স্টেবিলিটি গ্রাফ। সেটা হচ্ছে কি, নিউটন প্রোটন রেশিও গ্রাফ বা স্টেবিলিটি গ্রাফ। খুব মন দিয়ে কথাগুলো শুনিও, আশা করি তুমি উপকৃত হবা। আচ্ছা, গ্রাফটা দেখানোর আগে যে জিনিসটা মাথায় রাখা জরুরি, যেমন আমি কিছু পরমাণুর কথা তোমাকে বলি। যেমন তোমরা হয়তো জানো যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন তাদের একাধিক কি আছে, আইসোটোপ আছে। আমি সাধারণ একটা আইসোটোপ নিয়ে কথা বলি। ঠিক আছে, এখানে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে আইডিয়াল অবস্থা, প্রত্যেকটা পরমাণু যে আইডিয়াল অবস্থায় থাকতে চায়, প্রত্যেকের যে থাকার প্রবণতা বা ইচ্ছা, সেইটা হচ্ছে তার যতগুলো নিউটন থাকবে ততগুলো প্রোটন থাকবে, তাদের ইচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে তার ইচ্ছা। ওকে, এই আইডিয়াল অবস্থাটা সবাই থাকতে চায়, সেই ইচ্ছাটা কি, এই নিউটন আর প্রোটন তাদের রেশিও কত হবে, 1 হবে। যদি এই কন্ডিশন ফুলফিল করে যে নিউটন আর প্রোটনের রেশিও কত হবে, 1 হবে, তখন তাদের আমরা বলি স্টেবল কম্পাউন্ড। স্টেবল অর্থাৎ তারা তেজস্ক্রিয় না, তারা নর্মাল স্থায়ী একটা নিউক্লিয়াস। কিন্তু যাদের রেশিও নিউটন আর প্রোটনের রেশিও 1 অপেক্ষা বেশি অথবা কম, যাদের এই নিউটন আর প্রোটনের রেশিও 1 অপেক্ষা কম, ঠিক আছে, বা বেশি, অর্থাৎ এক কথায় 1 না, যাদেরই তারাই আসলে কি, তারাই আসলে হচ্ছে আনস্টেবল। খুব ভালো করে কথাটা বুঝিও, নিউটন আর প্রোটনের রেশিও যাদেরই 1 তাদেরকে বলা হয় স্টেবল। নিউটন আর প্রোটনের রেশিও যাদের 1 অপেক্ষা বেশি তাদেরকেই বলা হয় হচ্ছে আনস্টেবল। ঠিক আছে, এই কথাটা যে বলছি আমি, এটা আংশিক সত্য, পুরোপুরি কতটুকু সত্য সেটা তোমাকে বোঝাচ্ছি। দেখো, স্টেবল এটা একদম সত্যি কথা, এই ঘটনাটা সত্যি কথা। কাদের জন্য জানো, 1 থেকে 20-এর জন্য। 1 থেকে 20-এর জন্য যারা আছে, হ্যাঁ, তারা যদি দেখতে পায় নিউটন আর প্রোটনের স্টেবিলিটি কি, মানে রেশিও 1, তাহলে তারা স্টেবল, অর্থাৎ তারা কি না, তেজস্ক্রিয় না। যেমন খেয়াল করো, এই যে এটার দিকে তাকাও, খুব মন দিয়ে খেয়াল করো, ওর নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা বের করো, সবাই জানি এখানে নিউটন সংখ্যা হচ্ছে 6টা, প্রোটন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে তুমি যে রেশিও খোঁজো n/p, তাহলে রেশিও কত আসবে, 6 ভাগ করলে
এক আসবে। তাহলে এই যে পরমাণুটা এটা আসলে একটা স্টেবল। বাট তুমি এইটা কি জানো, আমি একটু আগে কিন্তু তোমার কুইজের মধ্যে বলছিলাম এটা কিন্তু একটা আনস্টেবল। এটা কি? এটা একটা তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? এটা যে একটা তেজস্ক্রিয় মৌল সেটা প্রমাণ করতে কি তুমি পাবা? দেখো এইখানে নিউটন সংখ্যা কয়টা? 8টা। প্রোটন সংখ্যা কয়টা? 6টা। তুমি একটু দেখো নিউটন আর প্রোটনের রেশিওটা কি, দেখো 8/6, অর্থাৎ এটা কিন্তু 1 অপেক্ষা বড়। এটা কিন্তু 1 অপেক্ষা বড়, অর্থাৎ এটাই হচ্ছে সামারি যে 1 থেকে 20-এর মধ্যে 1 থেকে 20-এর মধ্যে যদি হয় তাহলে নিউটন আর প্রোটনের রেশিও যদি 1 আসে তাহলে তাদের হচ্ছে বলা হয় স্টেবল নিউক্লিয়াস, অর্থাৎ তারা তেজস্ক্রিয় না। আবার 1 থেকে 20-এর মধ্যেই 1 থেকে 20-এর মধ্যেই যারা আছে তাদের মধ্যে যদি দেখি যে এই নিউটন আর প্রোটনের রেশিও 1 অপেক্ষা বেশি তাহলেই তারা কি? তেজস্ক্রিয়। তাহলে এরা কি? তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়, ঠিক আছে? এই যে ঘটনাটা বললাম এটা বলো তো কার জন্য, কত থেকে কতর জন্য? শুধুমাত্র 1 থেকে 20-এর জন্য, ঠিক আছে? শুধুমাত্র 1 থেকে 20-এর জন্য। এতটুকু বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও। 1 থেকে 20-এর জন্য যদি এই রেশিও মেনটেন করে তাহলে স্টেবল, আর যদি মেনটেন না করে তাহলেই আনস্টেবল, ঠিক আছে? ওকে, আচ্ছা তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও বুঝতে পারছো কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে 83-র উপরে গেলে 83-র উপরে যদি চলে যায় তাহলে কেন সবাই তেজস্ক্রিয় হয় সেই জিনিসটা আমরা গ্রাফ থেকে দেখতে পারবো আজকে, ঠিক আছে? ওকে, আমাকে একটু কমেন্টে জানাও যে বুঝতে পারছো কিনা কারা তেজস্ক্রিয়। আমি কিন্তু বলছি কি 1 থেকে 20-এর মধ্যে এরা, তারপরে কিন্তু আলাদা একটা কনজারভেশন, তুমি আলাদা একটা কি দেখতে পাবা, মানে হচ্ছে প্রসেস দেখতে পারবা এরপরে, ঠিক আছে? আমাকে তোমরা একটু কমেন্টে এটা জানাবা যে 1 থেকে 20-এর মধ্যে যারা রেশিও নিউটন আর প্রোটনের 1 তারাই স্টেবল, আর নিউটন আর প্রোটনের রেশিও যারা 1 না 1-এর থেকে বেশি তারাই আনস্টেবল। কার জন্য? 1 থেকে 20-এর জন্য। এতটুকু যদি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া, ঠিক আছে? দেন আমি 21 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যাবো, ঠিক আছে? দেন আমরা 21-এর পরে কি ঘটনা ঘটে সেটা বুঝে আমরা গ্রাফটাতে চলে যাব, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে আমরা আসলে কত থেকে কত পর্যন্ত জানলাম? 1 থেকে 20 পর্যন্ত জানলাম। আচ্ছা, এরপরে যারা আছে তাদের আবার একটু আলাদা কন্ডিশন, ঠিক আছে? ওকে, আচ্ছা ওকে, একটা সুন্দর কোশ্চেন করছে যে একজন ভাইয়া আমার, এরকম আসলো কেন, যে ভাইয়া হচ্ছে হ্যাঁ 23-র কথা বলছো, আমাকে একজন বলছে হচ্ছে 23-র কথা। না ভাই 23 যে আছে সে তেজস্ক্রিয় না, মোটামুটি কি বলা যায় আমাদের এই একটাই আছে যারা হচ্ছে এই 1 থেকে 20-এর মধ্যে হচ্ছে একটু ব্যতিক্রম, ঠিক আছে? এটা আসলে তেজস্ক্রিয় না, ঠিক আছে? তুমি প্রোটন সংখ্যা বা রেশিও খুঁজো তাহলে রেশিও বরাবর কাছাকাছি কোথায় আসবে? 1-এর কাছাকাছি চলে আসে, ঠিক আছে? 1 থেকে হালকা একটু বেশি। ওকে, এখন আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে 20-এর পরে যে ঘটনাটা ঘটে সেটা আমরা কি দিয়ে বুঝবো? গ্রাফ দিয়ে বুঝবো। খুব ভালো করে বুঝিও। দেখো এদিকটা নিচ্ছি হচ্ছে আমরা নিউটন, আর এদিকটা নিয়ে নিলাম আমরা প্রোটন। এদিকটা নিচ্ছি নিউটন আর এদিকে হচ্ছে প্রোটন। খুব ভালো করে খেয়াল করবা। দেখো 1 2 3 4 করে নিয়েই আমরা এই দিকে নিলাম 5 10 15 20, ঠিক আছে? ওকে, তো এদিকটাতে নিউটন কি 5টা হইলে আমাদের প্রোটন 5টা হইলে নিউটনও কয়টা হয়? 1 থেকে 20-এর মধ্যে দেখা যায় মোটামুটি মিলে যায়, 5 10 15 20। আচ্ছা তুমি একটু চিন্তা করো তো গ্রাফটা কিরকম হওয়া উচিত? ইয়েস, গ্রাফটা আসলে গ্রাফটা এরকম হওয়া উচিত না? আচ্ছা, তাহলে এই গ্রাফটা ধরো এই পর্যন্ত একটা সরল রেখা পাওয়া যায়। ওকে, এই গ্রাফটা কিরকম পাওয়া যায়? এখান থেকে সরলরেখা পাওয়া যায়। আচ্ছা ভাইয়া এরপরে আমি যদি তোমাকে বলি যে এরপরে আছে ধরো এখানে গিয়ে গিয়ে 21 থেকে শুরু করে একদম কত পর্যন্ত, এই ধরো 118 19 পর্যন্ত, তো তুমি আসলে গ্রাফটা তোমার কেমন চিন্তা করতেছো? তুমি গ্রাফটা কেমন হবে? সরলরেখা তোমার এক্সপেক্টেড গ্রাফটা কিরকম ভাইয়া? অবশ্যই সরলরেখা, যেহেতু এই পর্যন্ত সরলরেখা হয়েছে। বাট
আসলে তারা সরলরেখা না, এরপর থেকে আসলে কি শুরু হয়, এই গ্রাফটা এরকম হয়ে যায়। এবং মজার বিষয় হচ্ছে যখন তারা 83 পর্যন্ত হয়ে যায়, যখন 83 হয়ে যায় তখন গ্রাফটা শেষ হয়ে যায়, এরপর আর পাওয়া যায় না। অর্থাৎ এখানে এটাই হচ্ছে কথা যে 83 পর্যন্ত, ঠিক আছে, 83 পর্যন্ত কি থাকে, তারা গ্রাফটা থাকে, এরপরে গ্রাফটা ভ্যানিশ। ঠিক আছে, 83 পর্যন্ত দেখো, বুঝতে পারতেছো হয়তো ওই 83 সংখ্যাটা কেন ইম্পর্টেন্ট। 83 সংখ্যাটা কেন ইম্পর্টেন্ট, দেখা গেছে এই গ্রাফটা ভাইয়া 83 পর্যন্ত শো করে, এরপরে আর শো করে না। ঠিক আছে, ওকে, তাহলে কথাগুলো মন দিয়ে শুনবা, খুব ভালো করে বুঝিও, খুব ভালো করে বুঝিও। এখন আমরা চলে আসছি কি 20-এর পর থেকে। এই 20-এর পরে ভাইয়া যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, দেখো তুমি ধরো একটা এক্সাম্পল তোমার কাছে দেই, ধরো এটা হচ্ছে 50 যদি হয়, তোমার এক্সপেক্টেড অনুযায়ী, তোমার ধারণা অনুযায়ী এটা কত হওয়া উচিত, তোমার ধারণা অনুযায়ী এটা যদি 50 হয়, তাহলে আমাদের আসলে এখানে প্রোটন সংখ্যা আসা উচিত 50। প্রোটন যেহেতু 50, নিউট্রন আসা উচিত 50, কিন্তু কিন্তু সেটা দেখো এই গ্রাফ অনুযায়ী সেটা 50 হয় নাই। এই গ্রাফ অনুযায়ী ওয়াইয়ের যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা, সেইটা আসে হচ্ছে ধরো 58। সেটা ধরে নিলাম কত আসে, 58 আসে। আমি আবার বুঝাচ্ছি, 50 যেহেতু সবগুলো রেশিও যদি মেনটেন করতো তাহলে এখানে 50 আর 50 আসা উচিত ছিল, কিন্তু দেখা গেছে ধরো যে 50-এর জন্যে এইখানে নিউটন সংখ্যা লাগতেছে স্টেবল হওয়ার জন্যে 58, স্টেবল হওয়ার জন্য কত লাগতেছে, 58টা লাগতেছে। ওই বলছিলাম 20-এর পরে ওই যে নিউক্লিয়ার যে আমাদের শক্তি আছে সেই শক্তিটা কি হইতে থাকে, কমতে থাকে, কিন্তু ওইটাকে বাড়ানোর জন্য রিপালসিভ ফোর্স বাড়তে থাকে আর নিউক্লিয়ার শক্তি কমতে থাকে। ওইটাকে বাড়ানোর জন্য কি করতে হয়, আমরা নিউটন দিই, নিউটন দিলে কি হয়, অ্যাট্রাকশন বাড়ে, আবার রিপালশন কি হইতে থাকে, কমতে থাকে। কেন, ওই যে নিউট্রনগুলো কি করে, প্রোটনের মাঝখানে গিয়ে গিয়ে বাধা প্রদান করে যাতে অত বিকর্ষণ না করতে পারে। ঠিক আছে, তাহলে 50 হইলে দেখলাম যে নিউট্রনে কয়টা হয়েছে, 58টা হয়েছে। তাহলে এইবার রেশিওটা আমরা দেখবো, এবার কি দেখবো, রেশিও দেখবো, নিউটন আর প্রোটনের রেশিওটা দেখবো। অ্যাকচুয়ালি তোমার হওয়া উচিত, খুব ভালো করে খেয়াল করো, অ্যাকচুয়ালি প্রথম কথাই হচ্ছে যে সমান সমান হয় না। কেন হয় না, কারণ নিউক্লিয়াসের স্টেবিলিটি দরকার। কোনটা বলছি, 1 থেকে 20, 20-এর পরে গেলে আর কি হয় না, সমান হয় না, এটা তো বুঝে গেছি। আচ্ছা, তাহলে দেখো নিউটন আর প্রোটনের যে রেশিও, এইখানে 58 আর নিচে কত, 50। তাহলে দেখা গেছে এই যে কার্ভ যে দেখলাম, এই কার্ভ অনুযায়ী এই যে পয়েন্টটা, এটা 58-এর পয়েন্ট, 50-এর জন্য 58। ঠিক আছে, তাহলে দেখো 50-এর জন্য যে 58, তাহলে নিউটন আর প্রোটনের রেশিও কত, 58, 50/58। এই রেশিওতে তারা কি থাকে, স্টেবল থাকে। খুব ভালো করে কথাটা শুনবা। এখন এই যে 58, এই যে কার্ভের এই পয়েন্টটা, এই পয়েন্টের নিচের যদি একটা পয়েন্ট নিয়ে কথা বলি, এই পয়েন্টের নিচের একটা পয়েন্ট নিয়ে কথা বলি যদি, তাহলে এই পয়েন্টে এটার মান কত, মান ধরে নিলাম 55, ধরে নিছি কত, 55, তার থেকে কম। আচ্ছা, এই অবস্থায় 55, তাহলে আর প্রোটন সংখ্যা তো সেম, কত, 55/50। এরপরে দেখো আবার ধরলাম এই রেখার উপরে একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্ট নিলাম হচ্ছে এই যে এইখানে, দেখলাম সেটা হচ্ছে 60, কত ধরলাম, সেটা 60/50। তাহলে তিনটা কন্ডিশন হইতে পারে না, একটা কন্ডিশন হইতে পারে যে নাকি এই গ্রাফের উপরে আছে, একটা কন্ডিশন হইতে পারে যে নাকি এই গ্রাফের নিচে আছে, আরেকটা কন্ডিশন হইতে পারে যে নাকি এই গ্রাফের উপরে আছে। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন কিন্তু আমার হইতে পারে। এখন মজার বিষয় হচ্ছে এই যে তিনটা কন্ডিশনে নিলাম, এই তিনটার মধ্যেই কি বলতো, সবার মধ্যেই কিন্তু প্রোটন সংখ্যা সমান, কিন্তু কি সংখ্যা ভিন্ন, নিউটন সংখ্যা ভিন্ন, তার মানে তার আইসোটোপ। এবং এই আইসোটোপ তিনটার মধ্যে শুধুমাত্র এই যে 50/50 যে নাকি এই স্টেবিলিটি গ্রাফের মধ্যে অবস্থান করতেছে, সে হচ্ছে স্টেবল। বাট এই যে বাকি দুইজন আছে, তারা হচ্ছে যে নাকি এই রেশিওর 58/50,
তার চেয়ে কম বা তার থেকে বেশি, অর্থাৎ এই গ্রাফের উপরে বা নিচে আছে তারাও কি আনস্টেবল। এই আনস্টেবল যারা আছে তারাই কি তেজস্ক্রিয়, এরাই কি দেখায় তেজস্ক্রিয়তা দেখায়। তার মানে মেইন জিনিসটা হচ্ছে ভাইয়া এই যে গ্রাফটা আছে এই গ্রাফে যারা আছে তারাই শুধুমাত্র কি দেখায় তেজস্ক্রিয়তা দেখায়, অর্থাৎ এই যে স্টেবিলিটির কার্ভ আছে এই কার্ভের মধ্যে যারা আছে তারাই শুধুমাত্র কি দেখায়, তারাই শুধুমাত্র হচ্ছে স্টেবিলিটি দেখায়, আর বাকি এই গ্রাফের বাইরে যারা আছে তারা সবাই কি দেখায় তেজস্ক্রিয়তা দেখায়। ভাইয়া এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাবা, না হলে আমি আবার বুঝাবো, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড বাট আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? যদি না বুঝো আমি আবার সামারাইজ করব, কোনো সমস্যা নাই, তুমি আমাকে একটু কমেন্টে জানাই দাও তো যে বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও বুঝতে পারছো কিনা। এই গ্রাফে যারা আছে তারাই হচ্ছে কি স্টেবল, বাট বাকিরা কি আনস্টেবল। প্রথম কথা হচ্ছে এই রেশিও কি 20-এর পরে আর কি হইতে পারবে না, 1 হয় না, ঠিক আছে? আমি ওকে ভাই আরেকবার বুঝালে ভালো হতো, আমি জানি আরেকবার বুঝাইতে হবে, কোনো সমস্যা নেই, আমি আরো 10 বার বুঝাইতে রাজি আছি, বাট তোমাকে বুঝে যাইতে হবে। খেয়াল করো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি আস্তে আস্তে করে বুঝাবো, কোনো সমস্যা, আমি জানি তোমরা নতুন স্টুডেন্ট, সো আমরা আস্তে আস্তে পড়বো। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে যে 50/50 কেন হইতে পারবে না। প্রথম কথা হচ্ছে 50/50 কেন হইতে পারবে না। যদি 50/50 হয় দেখা যায় যে আমাদের রিপালশন ফোর্স, অর্থাৎ নিউক্লিয়াস থেকে প্রোটনগুলো বেরিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? কিন্তু সেটা তো সম্ভব না, অবশ্যই কণাগুলো আছে, তার মানে রিপালশন ফোর্স কম, আমাদের নিউক্লিয়াস ফোর্স কি বেশি। যদি বেশি হয় তার মানে কি উপরের সংখ্যাটা কি অবশ্যই বেশি, উপরেরটা তাহলে অবশ্যই বেশি, 50 না, কিন্তু কত, ঠিক আছে? সেই কতটা আমরা বের করতে চাই। দেখলাম 50 নামে কোনো একটা মৌল আছে, এক্সাম্পল, দিস ইজ এক্সাম্পল, 50 নামে একটা মৌল আছে, আমার চিন্তা অনুযায়ী রেশিও কি 50-50 হওয়া উচিত ছিল, কিন্তু 20 এর উপরে যেহেতু চলে গেছে তাহলে সে আর 50-50 হবে না। এখন দেখি কত হয়। আচ্ছা খেয়াল করো, আমরা জানি কি 20-এর উপরে গেলেই নিউটন সংখ্যা বাড়তে থাকে, নিউটন সংখ্যা আর 1 অর্থাৎ প্রোটন আর নিউটনের রেশিও সমান থাকে না, অর্থাৎ এরপরে কি হইতে থাকে বাড়তে থাকে, ঠিক আছে? তাহলে দেখো 50, খুব ভালো করে খেয়াল করো, এখন আমি 50-এর মধ্যে দেখলাম এই যে 58, অর্থাৎ 50-এর থেকে 8টা প্রোটন নিউটন বেশি হলে, 8টা নিউটন বেশি পাইলে পরমাণুটা স্টেবিলিটি অনেক বেশি হয়। আমি দেখলাম নিউটন কি 50, দেখো প্রোটন হচ্ছে 50-এর সাথে 8টা, অর্থাৎ নিউটন যদি 8 অর্থাৎ 58টা হয় তাহলে কি অনেক বেশি স্টেবিলিটি অর্জন করে, তাহলে সে এটা হচ্ছে 58-এর জন্য এই কন্ডিশন 58, ঠিক আছে? আচ্ছা 58/50 এটা হচ্ছে নিউটন বাই প্রোটনের রেশিও, 58/50 এটা হচ্ছে তার স্টেবল কন্ডিশন। এই মৌলটার জন্য স্টেবল কন্ডিশন কত 58/50। তার নিচে বা উপরে যারা আছে তারা অবশ্যই স্টেবল না, তাহলে দেখো নিচে একটা পরমাণু নিলাম, নিচে একটা পজিশন নিলাম যেখানে হচ্ছে কি নিউটন সংখ্যা 55, তাহলে 55/50, এই যে 55/50 যেটা হচ্ছে এই রেখার নিচে, তাহলে 55/50 এই রেখার যে নিচে আছে সে আর আরেকটা রেখা নিছে, আরেকটা পয়েন্ট নিছে যেটা হচ্ছে এই রেখার উপরে, অর্থাৎ তার মধ্যে কি আছে বেশি করে 58টা থাকলে সেই স্টেবল হয়, বাট তার মধ্যে আরো এক্সট্রা করে বেশি আছে, তাহলে কি সেই স্টেবল? অবশ্যই আনস্টেবল। আবার যে 58 থেকে কমও আছে সেও কি আনস্টেবল। স্টেবল কন্ডিশন কোনটা গেলে 58/50, কিন্তু এর নিচে যে আছে সেও আনস্টেবল, এর উপরে যে প্রোটনগুলো নিউটনগুলো থাকে সেটাও কি আনস্টেবল, অর্থাৎ এই যে পয়েন্টটা এটাও আনস্টেবলের পয়েন্ট, এটাও হচ্ছে আনস্টেবল পয়েন্ট, শুধুমাত্র এই যে 58 আর 50-এর জন্য যে পজিশনটা এটা হচ্ছে স্টেবল পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা তোমাদের সমস্যা হচ্ছে কি যে কোথায় পড়ছে এটা বুঝতে। ভাইয়া একদম আমি তোমাকে বুঝাই দিচ্ছি, আমি বলছি যে একটা নির্দিষ্ট পরমাণু, যেমন তোমাকে একটা পরমাণুর কথা বলি, ধরো কার কথা বলবো, যেমন ধরো এই ম্যাঙ্গানিসের কথা বলি, খুব মন দিয়ে খেয়াল করো, খুব সহজ জিনিস, ভয় পায় না ভাই। ম্যাঙ্গানিজ যে আছে তার পারমাণবিক সংখ্যা 25, পারমাণবিক সংখ্যা কত
25, খুব একদম ভাই বাস্তব জিনিস, অবাস্তব কিছুই না। ম্যাঙ্গানিসের হচ্ছে 25, তাহলে ভর কত? পারমাণবিক ভর কত? ভর হচ্ছে 55। ভর কত? 55। কেন ভাই 50-50 হইতে হইলো না কেন? যদি 50-50 হইতো তাহলে নিউক্লিয়াসের অস্তিত্বই থাকতো না। যদি 50-50 হইতো তাহলে নিউক্লিয়াসের অস্তিত্বই থাকতো না, রিপালশন ফোর্স অনেক বেশি হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা খুব ভালো করে বুঝো। 55, তাহলে এইখান থেকে আমরা একটু দেখবো 55 থেকে 25 বিয়োগ করলে আসে কত? 0, 30, তাই না? 55 থেকে 25টা বাদ দিলে হচ্ছে 30টা আসে, তাই না? আমি তোমার একদম পরিচিত জিনিসটা নিয়ে কথা বলতেছি, ম্যাঙ্গানিজ নিয়ে কথা বলতেছি। তাহলে ম্যাঙ্গানিজের জন্য চলো আমরা একটু হিসাব করি। ভাইয়া ভয় পাওয়ার কিছু নাই, চলো আমরা ম্যাঙ্গানিজ 25-এর জন্য হিসাব করতেছি। 25-এর জন্য তুমি দেখতেই পাচ্ছ স্টেবিলিটি কত? 55-তে। তুমি দেখতেই পাচ্ছ যে 25-এর জন্য যে স্টেবল কম্পাউন্ডটা পাওয়া যায়, আমাদের বইয়ে যে কম্পাউন্ডগুলো দেওয়া আছে, আমাদের বইয়ে, আমাদের যে তেজস্ক্রিয়, আমাদের বইটার মধ্যে যে 118টা মৌল দেওয়া আছে, তাদের মধ্যে যে 83টা মৌল আছে না, সেই 83টা মৌলের গ্রাফ হচ্ছে এই গ্রাফ। সেই 83টা মৌলের গ্রাফ হচ্ছে এই গ্রাফ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের 25, কিন্তু সেই স্টেবল হয় কততে? 30-এ গেলে। দেখো স্টেবল হয় ধরো, তাহলে এবার কত ধরবো? দেখো তোমাদের যেটা পরিচিত সেটা দিয়ে ধরতেছি। দেখলাম যে এটার জন্য কত আসে? 30টা আসে নিউটন। তাহলে এটার জন্য আসে হচ্ছে 30, এটা হচ্ছে 30-এর পয়েন্ট ধরো। দেখলাম যে 25-এর জন্য কত আসে? 30। খুব ভালো করে বুঝিও, 25-এর জন্য 30। তাহলে এবার রেশিওটা দেখো ভাই, ভয় পাওয়ার কিছু নাই। দেখো নিউটন আর প্রোটনের রেশিও 25। দেখো 30 আর 25, তাই না? 25-এর জন্য এটা কত হইতে হয়? 30। নিউটন কত আসে ম্যাঙ্গানিজের জন্য? 25 আর 55, তাই না? উপরে তাহলে 55 থেকে 25 বাদ দিলে 30। দেখো 25 আর এটা হচ্ছে 30, এইটা হচ্ছে তার স্টেবিলিটি। এটা তো তুমি বুঝতেছো, এটা হচ্ছে একদম দেখা জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে স্টেবল কম্পাউন্ড। এখন এটার নিচে আর উপরের পজিশন খুঁজতে চাই। এটার নিচের একটা পজিশন খুঁজবো, এটার উপরে একটা পজিশন খুঁজবো। ধর এটার নিচের একটা পজিশন কত আছে? 25 তো হইতেই পারবে না, ধরো হচ্ছে 28। কত? 28। আর এটার উপরে একটা পজিশন হচ্ছে 35। এই 30-এর উপরে একটা পজিশন কত নিছি? 35। একটা নিছি হচ্ছে 28। তার মানে দেখো একটা নিছি কত? 28 নিউটন, 25টা প্রোটন। আরেকটা কোনটা নিছি? আরেকটা নিছি হচ্ছে 35টা নিউটন, 25টা প্রোটন। দেখো তো ভাইয়া, এই দুইটাই কি হইতে পারে না? অর্থাৎ এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের নিচেও হইতে পারে, উপরও হইতে পারে, তাই না? এই যে অবস্থা, এই যে বাকি দুইটার কথা বললাম, এরাই আসলে কি? এরাই আসলে কি? আনস্টেবল। আর এই যে মাঝখানে যেটা ম্যাঙ্গানিজের জন্য স্টেবল, কোনটা? ইয়েস, দিস ইজ স্টেবল। এটা যে আমি গ্রাফটা আঁকছি, অর্থাৎ 1 থেকে 83-এর জন্য, 1 থেকে 83-এর জন্য তোমার বইয়ে যে মৌলগুলো আছে তাদের গ্রাফ, তোমাদের বইয়ে যে গ্রাফটা আছে, তোমাদের বইয়ে যে মৌলগুলো আছে 1 থেকে 83, সবগুলাই কিন্তু কি আছে? স্টেবল কম্পাউন্ডের জন্য। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাবা। ঠিক আছে, এবার কিন্তু ম্যাঙ্গানিজ দিয়ে বুঝাইছি। 25 তুমি অলরেডি দেখতেছি পাচ্ছ 30টা থাকে, তাই না? এটাই হচ্ছে তার একমাত্র স্টেবল কম্পাউন্ড। বাট তার নিচে আর উপরে তারা কি? আনস্টেবল। তারাই কি দেখায়? তেজস্ক্রিয়তা দেখায়। এবার একটু কমেন্টে জানাও তো ভাইরা, বুঝতে পারছো কি আসলে বুঝো নাই? ভাই সহজ জিনিস। ঠিক আছে, 25-25 সমান হইতে পারবে না, হইলে কি হয়? ওই সময় আর কি থাকে না, নিউক্লিয়াসটাই তৈরি হয় না। ঠিক আছে, বেশি রাখতে হয়। ঠিক আছে ভাই, এটা না বোঝার কিছুই নাই, তোমার পরিচিত জিনিস। দেখতেই পাচ্ছ যে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে নিউটন কয়টা থাকে? 30টা। কেন নিউটন 30টা থাকে? 30টা থাকলে সেই স্টেবল হয়। এই জন্যই দেখো আমি 30-এর মধ্যে উঠাই দিছি। 25টা হইলে তো গ্রাফটা সরল রেখাই হইতো। 25টা হইলে তো আসলে কি হইতো না, ওই নিউক্লিয়াসটাই তৈরি হইতো না। ওকে, না বুঝলেও কোনো সমস্যা নাই, বোঝা লাগবে না।
ঠিক আছে, বাট খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল চিন্তা, ঠিক আছে। ওকে, কে বলছো? খান পেশ বলছে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা ওকে, এটাই ছিল ব্যাপার যে এই গ্রাফটা, ওকে মেন কথা হচ্ছে তোর গ্রাফটা বোঝা লাগবে না, তুই যে জিনিসটা বুঝবি সেটা হচ্ছে এই গ্রাফে যারা আছে, এই গ্রাফে যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় স্টেবল। এটা হচ্ছে স্টেবিলিটির গ্রাফ। এটা হচ্ছে আমাদের স্টেবিলিটির গ্রাফ। এই গ্রাফে যে মৌলগুলো আছে তাদেরকে সবাইকে বলা হয় হচ্ছে স্টেবল কম্পাউন্ড। যখনই এই গ্রাফটা 83 পর্যন্ত চলে যাবে, 83 পর্যন্ত এই গ্রাফটা স্টে করে, এই 83 পর্যন্ত এক্সিস্ট করে এই গ্রাফটা। তারপরে আমি তোকে যে জিনিসটা বলতে চাই সেটা একটু, আচ্ছা অনেকে বলছে হ্যাঁ ভাইয়া, ওকে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 থেকে 83 পর্যন্ত মৌলগুলোর ওকে ঠিক আছে ঠিক আছে ওকে, সুন্দর একটা কোশ্চেন করছে হচ্ছে সূত্রধার। ও বলছে ভাইয়া এটা বুঝতে পারছি, বাট এটা যে বললেন যে 83 উপরে কেন গ্রাফটা পাওয়া যায় না, সেটা আমি এখন বলতেছি। দেখো 1 থেকে 83 পর্যন্ত মৌলগুলোর একটা করে স্টেবল নিউক্লিয়াস আছে। অর্থাৎ তোমার বই যে পর্যায় সারণীটা সাজানো হয়েছে 1 থেকে 83 পর্যন্ত, তাদের গ্রাফটাই হচ্ছে এই গ্রাফটা ভাইয়া, তাদের গ্রাফটাই হচ্ছে এই গ্রাফটা। অর্থাৎ 1 থেকে 83 পর্যন্ত এই গ্রাফটা আসলে প্রত্যেকের কি আছে, একটা করে স্টেবল নিউক্লিয়াস আছে প্রত্যেকেরই। যখনই 83 উপরে চলে যাব, অর্থাৎ 83 উপরে চলে যাব, তখন আর কেউই কি কোনো স্টেবল নিউক্লিয়াস গঠন করে না। তারা সব, তাদের যত আইসোটোপ আছে, যতগুলো নিউক্লিয়াস আছে, তারা সবাই কি আনস্টেবল, অর্থাৎ কেউই কি কোনো স্টেবল নিউক্লিয়াস ফর্ম করে না, ঠিক আছে। এরপরে আর কেউ কোনো স্টেবল, এরপরে কোনো স্টেবল নিউক্লিয়াস গঠন করে না। এরপরে আর কেউ স্টেবল নিউক্লিয়াস গঠন করে না। এই জন্য ভাই আমরা বলি যে 83 পরে যারা আছে তারা সবাই কি রেডিও অ্যাক্টিভ, তারা সবাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। অর্থাৎ তারা সবাই কি আনস্টেবল। আশা করি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাই দিবা। ভাইয়া এখন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে। যে 83 উপরে যারা আছে তাদের কোনো স্থায়ী নিউক্লিয়াস থাকে না, তাদের কোনো নিস্থায়ী নিউক্লিয়াসই নাই। এই জন্য আমরা ছোট থেকে পড়ে আসতেছি একটা কথা যে 83 উপরে চলে গেলে আমরা কি বলি, সৌর কি রেডিও অ্যাক্টিভ, তারা হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল। তার কারণটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তার মানে এই গ্রাফটা এই জন্য 83-তে গিয়ে শেষ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এই গ্রাফটা 83-তে গিয়ে শেষ হয়ে যায়। ওকে ভাইয়া, অল ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে ওকে ভাইয়া। তো একটা জিনিস মজার বিষয় যে মানুষ কেন, মানে এই মৌলগুলো কেন তেজস্ক্রিয়তা দেখাবে সেটা একটু তোমাকে বলি। এটা একবার একটু এক নজরে একটু বলে দিই যে কেন তেজস্ক্রিয়তা দেখাবে। তাহলে গ্রাফটা ছিল এরকম, তাই না? তো এই গ্রাফের যে কোনো একটা পয়েন্ট নিলাম, বললাম এটা হচ্ছে ম্যাঙ্গানিজ। তার মানে এটা হচ্ছে ম্যাঙ্গানিজের 25 আর এদিকে অবশ্যই কত 30। আচ্ছা তুমি একটু খেয়াল করো, খুব ভালো করে বুঝিও। এই গ্রাফের যদি এইখানকার পয়েন্ট আর এইখানকার পয়েন্ট, নিচের পয়েন্ট, যে কোনো পয়েন্টই নেই না কেন, ঠিক আছে, এই নিচের যে আছে সে কি করতে চাইবে, এই কার্ভে আসতে চাইবে। এর উপরে যে আছে সে এই কার্ভে আসতে চাইবে। এইখানে খেয়াল করো, নিউটন আর প্রোটনের রেশিওটা কি বেশি, তাই না? এই গ্রাফে যেটা আছে তার থেকে বেশি।
ধরলাম 35 আর এই জন্য নিচে ধরলাম হচ্ছে 28 ধরছিলাম, তাই না? ওকে, তাহলে দেখো সবাই চাইবে 30/25 আসতে। সবার ইচ্ছা কি থাকবে জানো? সবার ইচ্ছা থাকবে হচ্ছে এই যে এইখান থেকে এই গ্রাফে আসতে আর নিচেরটা উপরের গ্রাফে, অর্থাৎ সবাই চাইবে এই গ্রাফে অবস্থান করতে, কারণ সবাই চায় স্টেবল হইতে। এখন স্টেবলটা কিভাবে হবে? যার নিউটন বেশি সে নিউটন বের করে দিবে, যার নিউটন কম সে নিউটনটা গ্রহণ করে এই গ্রাফে উন্নতি হবে। অর্থাৎ সবারই টার্গেট থাকবে এই গ্রাফে যাওয়া, অর্থাৎ সবারই টার্গেট থাকবে স্টেবল হওয়া। অর্থাৎ উপরেরটা চাইবে এই গ্রাফে আসতে আর নিচে যে আছে তার ইচ্ছা থাকবে উপরে যাইতে। সবাই এই গ্রাফে অবস্থান করতে চাইবে, ঠিক আছে? এবং এই চাওয়ার প্রবণতার কারণেই সে কিছু ছাড়তে থাকে, যখন এই ভিতর থেকে কিছু ছাড়বে, কিছু বের করে দিবে। কেন বের করে দিবে? অর্থাৎ উত্তেজনার কারণে, অর্থাৎ কিছু বের করে দিবে। কারণটা কি? কারণ হচ্ছে সে স্টেবল হইতে চাইবে, সে স্থির হইতে চাইবে, তার উত্তেজনা ভালো লাগে না, ঠিক আছে? এই জন্য সে কি করবে? ছাড়তে চাইবে। আর কেউ কেউ গ্রহণ করবে, এই স্টেবল হওয়ার জন্য কেউ কেউ কি করবে? গ্রহণ করবে। কেউ গ্রহণ করবে আবার কেউ ত্যাগ করবে। এই দুইটা ওয়েতেই কি হইতে পারে? তেজস্ক্রিয়তা হইতে পারে, ঠিক আছে? ওকে, এখন চলো আমরা চলে যাব হচ্ছে আলফা কণাতে। ওকে, আমরা একটা জিনিস বলি, এই ক্লাসটা কিন্তু ঠিক আগামী দিন একই সময়ে 7:30টায় হবে। বন্ধু বান্ধব নিয়ে চলে আসবি। এইটা আজকের হয়তো পুরোটা শেষ করতে পারবো না, বাকি পার্টটা আমরা শেষ করব কালকে। তো এখন আমরা দেখবো হচ্ছে আলফা কণা নিয়ে বিস্তারিত। আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিয়ে, যাতে সবাই আমরা একসাথে ক্লাস করতে পারি। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে অল অ্যাবাউট আলফা কণা নিয়ে, ঠিক আছে? আমরা পড়বো হচ্ছে আলফা কণা নিয়ে সম্পূর্ণ ঘটনা। আচ্ছা, আলফা কণা সম্বন্ধে কিছু ইনফরমেশন শেয়ার করি। তো আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা হচ্ছে ভাইয়া হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ 2 4 সবাই সংকেত জানি। এইখান থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে, শুধু নিউক্লিয়াসটা পড়ে আছে, এটাই হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, আর এই হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হয় আলফা কণা, ঠিক আছে? আলফা কণা। এখন তার ভর কত? ভর হচ্ছে ভাইয়া 4 AMU, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? একটু বলে দেই, 1 AMU সমান হচ্ছে 1.66 গুণন 10⁻⁻27 কেজি, ঠিক আছে? তো একদিন আমি তোদেরকে ইউনিট কনভার্সনগুলো সব দেখাই দিব, কোনো সমস্যা নাই। আজকে এতটুকু মাথায় রাখ যে ভর রেকর্ড হচ্ছে, এটার ভর হচ্ছে 4 AMU বা হচ্ছে 1 AMU সমান 1.66 গুণন 10⁻⁻24 কেজি, ঠিক আছে? আচ্ছা, খেয়াল কর ভাইয়া, এরপর যে জিনিসটা দেখবো, চার্জ হচ্ছে কত? +2, ঠিক আছে? আচ্ছা, এরপর যে জিনিসটা আমার দেখতে হয় সেটা হচ্ছে, আর কি দেখবো? ওকে, এতটুকু জানলেই হবে, সমস্যা নাই। আরেকটা জিনিস দেখবো, স্পিড অত্যাধিক, অর্থাৎ তার স্পিড অনেক বেশি, ঠিক আছে? তবে বিটা কণার স্পিড কিন্তু আরো বেশি, গামা কণার স্পিড কিন্তু আরো বেশি, ঠিক আছে? এতটুকু জাস্ট শেয়ার করলাম। এখন আমাদের যে কাজটা সেটা হবে হচ্ছে এই নিউক্লিয়ার রিঅ্যাকশনগুলো একটু দেখবো, দেন আমরা চলে যাব হচ্ছে এটার হচ্ছে ভর ত্রুটি কিভাবে নির্ণয় করব, তারপর হচ্ছে আলফা কণার গতিশক্তি কিভাবে নির্ণয় করব, আর ভরবেগের নিত্যতার সূত্রটা আসলে সে কিভাবে মেনে চলে সেইখান থেকে আমরা সূত্র প্রুফ করব, ঠিক আছে? ওকে, দেখো, এর একটা প্যারেন্ট নিউক্লিয়াস। তো এইখান থেকে ধরো আলফা কণা নির্গত হইল। আলফা কণা মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস, যেটা 2 4 আর নতুন একটা কম্পাউন্ড ওয়াই তৈরি করলো। খুব ভালো করে বুঝিও কথাটা হচ্ছে এক্স একটা আমার অজানা একটা কম্পাউন্ড, আমি এক্স সম্বন্ধে কিছুই জানি না ধরো, ঠিক আছে? এক্স এটা হচ্ছে একটা প্যারেন্ট নিউক্লিয়াস, এটাকে বলা হচ্ছে প্যারেন্ট নিউক্লিয়াস। এইখান থেকে সে আলফা কণা নির্গত করে সে স্টেবল হওয়ার পরে এই যে এইখানে যে একটা অবস্থায় আসলো, এটাকে বলা হয়েছে ডটার
ডটার, আচ্ছা এটা হচ্ছে ডটার নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের, দেখো খুব ভালো করে বুঝিও, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে ডটার নিউক্লিয়াস। আর এই যে যেটা আছে এটা হচ্ছে আমাদের আলফা কণা। ঠিক আছে, এখন আমরা এইখানে কি কম্পাউন্ড তৈরি হবে সেটা বের করতে চাই। সেটা কিভাবে বের করব? সেটা হচ্ছে ভাইয়া, খুব যে জিনিসটা মাথায় রাখা লাগবে, এই পাশ আর এই পাশ সমান হবে, এই পার্ট আর এই পার্ট কি হবে? সমান হবে। এই পাশটা আর এই পাশটা কি হবে? সমান হবে। তুমি একটু খেয়াল করো যে এই পাশে জেড থেকে দুইটা বের হয়ে গেছে, তাহলে দেখো তো এইখানে কি আসবে? z-2 আসবে। আবার এ থেকে কয়টা বের হয়ে গেছে? 4টা বের হয়ে গেছে, তার মানে উপরে আসবে কি? a-4। এতটুকু বুঝতে পারছি কি? দেখো আমরা কিভাবে বের করব? এর থেকে 4টা বের হয়ে গেছে, তাহলে এটার সাথে এটা যোগ করে দিলে কি এর সমান পাওয়া যাবে না? দেখো এই পাশে হচ্ছে এ আর ডান পাশে কি 4 প্লাস a-4 সমান, দেখো কত আসে? এ এ দুই পাশে সমান বানাইতে হবে। দেখো আমরা ভর সমান করে ফেলছি। ঠিক আছে, এখানে যতটুকু আলফা কণার ক্ষেত্রে কি 4 কি করতে হয়? ভর বিয়োগ করে দিতে হয়। আর আলফা কণার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত বিয়োগ করতে হয়? 2 বিয়োগ করতে হয়। দেখো এখানে নিচে হচ্ছে জেড ইকুয়াল টু 2 প্লাস z-2 সমান কত আসে? z। ওকে, দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। দেখো আমরা আসলে কি করলাম, এর থেকে আসলে 4টা বের হয়েছে, যেহেতু হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে গেছে, তাহলে তার অবশ্যই কি হবে? 4টা কমে যাবে। আচ্ছা, তাহলে এর থেকে 4টা বিয়োগ করে দিছি। জেড এটা হচ্ছে কি আসলে কি হয়েছে? 2টা কমে গেছে, তাহলে 2টা যদি কমে তাহলে জেড থেকে কত কমবে? 2 কমবে, সেটাই তৈরি হবে। আচ্ছা আমরা একটা এক্সাম্পল যদি নেই তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা। দেখো খুব ভালো করে বুঝিও, আমরা ইউরেনিয়াম নিলাম, এটা হচ্ছে 92 আর এর ভর সংখ্যা হচ্ছে 238। এইখান থেকে যদি আলফা কণা বের হয়, হিলিয়াম নিউক্লিয়াস বের হয়, তাহলে 2-4। যদি 2-4 হয়, তুমি খেয়াল করো, তাহলে আমার যে ওয়াই এই যে জিনিসটা পাবো সেটা আসলে কোন যৌগ? এটা পরীক্ষা আসবে ধরো। তাহলে দেখো কি করব, 92 থেকে 2 বিয়োগ করব। এই যে দেখো জেড থেকে 2 বিয়োগ, 92 থেকে 2 বিয়োগ করলে আসবে 90। 238 থেকে দেখো এ থেকে 4 বিয়োগ, এ থেকে 4 বিয়োগ করতে হয়, তাহলে 238 থেকে 4 বিয়োগ করলে কত আসবে? 234 আসবে। তাহলে এই যে যৌগটা এটার নাম কি? থোরিয়াম। ঠিক আছে, দেখো এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে এতটুকু বুঝতে পারছো কিনা। দেখো 238 298 এটা হচ্ছে ইউরেনিয়াম, তার থেকে আলফা কণা বের হয়ে গেলে এটা হচ্ছে আমাদের আলফা। আলফা কণা যদি বের হয়ে যায় তাহলে কি হয়? 4টা কমে যায়, 2টা নিচে কমে যায়। ঠিক আছে, একটু কমেন্টে জানাও সবাই বুঝতে পারছো কিনা। এই যে দেখো নিচেরটা থেকে 2 কমবে, পারমাণবিক সংখ্যা সবসময় 2 হ্রাস পাবে আর পারমাণবিক ভর সংখ্যা সবসময় 4 হ্রাস পাবে। অর্থাৎ দেখো এই যে দেখো দুইটা যোগ করে দাও, আবার দেখো এই 4 আর 234 যোগ করলে 238 আসবে, 90 আর 2 যোগ করলে আবার কত আসবে? 92 আসবে। ঠিক আছে,